এখন সময় সকাল অলরেডি 7টা আর টানা 7 দিন আপনাদের মাঝে এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় নাই। রিসেন্টলি ট্যুরে না গেলে খুব একটা বেশি ভিডিও করতে চাচ্ছি না, ভাবছিলাম যে ডেইলি ব্লগগুলো করবো, বাট একটা টাইমে গিয়ে না নিজের কাছেই বোরিং লাগে ডেইলি ব্লগ। তার কারণে চেষ্টা করতেছি জাস্ট ট্যুরিং ব্লগগুলো, তার মাঝে মাঝে কিছু ছোটখাটো অ্যাক্টিভিটি সেগুলো শেয়ার করার। আরই একটা পর্ব হচ্ছে আজকে, কারণ এখন টানা কয়েকদিন ব্যস্ততার কারণে সামনেও ট্যুরে যেতে পারবো না, পিছনেও ট্যুরে যাইতে পারি নাই। অলরেডি জানেন যে টানা 3 দিন হচ্ছে বাইক শো ছিল, মানে মোটর শো ছিল, সেখানে 3 দিনই গেছি। অনেকের সাথে হয়তো দেখাও হয়েছে এখানে, পরে একটু ব্যস্ততা বেড়ে গেছে। আর আজকে যাব আমার বাইকের মালিকানা পরিবর্তন করতে। এই যে অলরেডি 18,000 কিলোমিটার আমার বাইকটা চালাই ফেলছি, কিন্তু এখনো মালিকানা পরিবর্তন করা হয় নাই নানা ব্যস্ততায়। সমস্ত পেপারস রেডি, আপনাদের এখন দেখাইতে পারবো না, কারণ এটা অনেক লম্বা প্রসেস, অনেক প্যারা খাইতে হবে, ভিডিও বানানো সম্ভব না। অলরেডি মালিকানা পরিবর্তনের একটা ভিডিও আমার টেকনিক্যাল চ্যানেলে আছে, ওখান থেকে আপনারা চাইলে ইনফরমেশনগুলো দেখে নেবেন যে কি কি প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। যাই হোক, তো চলেন বাসা থেকে বের হওয়া যাক। মালিকানা পরিবর্তন করবো, উত্তরাতে যাব, তারপরে আজকের ভিতরে আমাকে কিছু গাছ কিনতে হবে। অ্যাক্টিভিটি শুরু করা যাক। সকাল 7টা থেকে এখন আমার অ্যাক্টিভিটি শুরু, সারাদিন চলতে থাকবে। ফার্স্ট আওয়ারেই বের হয়ে পড়লাম, এখন বাজে অলরেডি 8:30। 9টার ভিতরে বিআরটিতে থাকবো। যে এইটার পুরনো মালিক, ওনার সাথে কথা হয়েছে, উনি বেশি দেরিতে টাইম দিতে পারবে না, সকাল সকাল টাইম দিতে পারবে, কারণ ওনার আবার অফিস আছে। যত সকালবেলা কাজ সারা যায়, সাধারণত 9টা থেকে মনে হয় কার্যক্রম শুরু হয়। এটা বাংলাদেশি টাইম একটু এলোমেলো হইতেই পারে, বাট প্রপার নিয়ম মেবি বিআরটি এর কার্যক্রম 9টা থেকে। দেখি কি অবস্থা। আর যেহেতু অফিস টাইম, তো এখন এর জন্য ভালোই গাড়ির চাপ দেখা যাচ্ছে রাস্তাঘাটে। যাই হোক, আগাই। 12 নম্বরের এই অফরোডটা ধরে যাচ্ছি। এখন রোদ আছে দেখে আপনারা রাস্তা শুকনো দেখতে পাচ্ছেন। বৃষ্টি হইলে একবারে এই জায়গাটা ফেরফেরি কাদা হয়ে যাবে, এই রাস্তায় ঢোকাই যাবে না। কিন্তু অন্তত জ্যাম খাওয়ার থেকে 1000 গুণে ভালো। মিরপুর থেকে উত্তরা যাইতে 10 মিনিট লাগবে, হইলে এরকম হবে কাদা। এই যে এরকম পানি দেখতে পাচ্ছেন না, এরকম পানি হবে। অবশেষে এতদিন পরে বিআরটিএ থেকে আমার বাইকের মালিকানা বদলি করতে পারছি। এর আগে আমার একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছিল, তো ফিরোজ ভাই হচ্ছে আমাকে হেল্প করছে। ফিরোজ ভাই হচ্ছে ইগনিটর ব্যবহার করে, সরি গ্ল্যামার ব্যবহার করে। আমার বেস্ট সার্ভিস, ওই গ্ল্যামারে বেস্ট সার্ভিস পাওয়া যায়। আপনার কত হলো? 2 বছর না 3 বছর? 3 বছরের গাড়ি, এখনো চকচকা। 3 বছর ধরে ফিরোজ ভাই হচ্ছে গ্ল্যামারটা ব্যবহার করতেছে। ওয়াশ করে ফেলেন, তাই আসেন। ফিরোজ ভাই আমার অনেকটা হেল্প করছে, যার কারণে হচ্ছে ফিরোজ ভাইয়ের থেকে পরিচয় হচ্ছে, উনি আমার ব্লগগুলো দেখে। গ্ল্যামার ইউজার নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের হচ্ছে উনি অ্যাডমিন। তো মোটামুটি 3 বছর যাবত ব্যবহার করতেছে ওটা, আর ওরা ওইভাবেই ওনার সাথে পরিচয়। এটাই ভালো লাগে, এই যে ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে পরিচয় হয়, আপনাদের মাঝে যে একটু হেল্প পাই, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাচ্ছি একটু অন্য রাস্তা থেকে, এখান থেকে ঢুকবো হচ্ছে বেরিবাদ থেকে একবারে ঢুকে যাব মিরপুরে। ও, আর একটা ইনফরমেশন তো আপনাদের দেই নাই, নাম ট্রান্সফারের ক্ষেত্রে আমার একটা ভালো সুবিধা হয়েছে। সাধারণত নাম ট্রান্সফার করলে আপনাকে যে স্লিপটা দেয়, সেটা কি হয়, হাতে লেখা স্লিপ হয় না। তো আমি যে স্লিপটা পাইছি সেটা একদম অনলাইন স্লিপ, মানে হচ্ছে যে আপনি প্রথমে আপনাকে হাতে লেখা একটা স্লিপ দিবে, তারপরে ওইটা অনলাইনে কবে ডাটা এন্ট্রি হবে তার কোনো ঠিক নাই। ডাটা এন্ট্রি হওয়ার পরে তারপরে আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ডেট পাবেন, এবং সেটা 8 মাস, 1 বছর, 2 বছর, 2.5 বছর পর্যন্ত হয়ে যেতে পারে। এরকমও আছে ইতিহাস যে 2.5 বছর হয়ে গেছে, সেই স্লিপ দিছে, স্লিপের ডেট বাড়াই চালাচ্ছে, এখন পর্যন্ত ডাটা এন্ট্রিও হয় নাই, আর তাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকেও নাই। আমার এরকম সমস্যা হবে না, কারণ আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্টের ডেট যেটা দিছে, ওই ডেটের আগেই আমার ফিঙ্গারপ্রিন্ট পড়বে। অর্থাৎ আমাকে ডেট দিছে 5 মাসের জন্য, কিন্তু আমি যতটুকু বিবেচনা করে দেখলাম আমাকে 1.5 থেকে 2 মাসের ভিতরে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকবে, এবং 5 মাসের ভিতরে অলরেডি আমি কার্ডই পেয়ে যাব, স্মার্ট কার্ডই পেয়ে যাব। এই জিনিসটা ভালো লাগছে। আসলে আমি টেকনিক্যাল ব্লগ করি, সেই তুলনায় আমার সবথেকে বেশি ঘন ঘন বাইক চেঞ্জ করা দরকার, বুঝতে পারি। কারণ দেখা যায় এমটি একটা নির্দিষ্ট দর্শক আমাকে এমটিতে এখন খুব ভালো দেখতেছে। যখন আমি গ্ল্যামার ব্যবহার করতাম, তখন গ্ল্যামার ইউজাররা আমার ব্লগগুলো খুব ভালো দেখতো। তো ব্যাপারটা হচ্ছে যে টেকনিক্যাল চ্যানেলের এই একটা সমস্যা, যে একটা বাইক নিয়ে রিভিউ করলে এটা সবার কাজে লাগে না। তো যার কারণে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত একটা বাইক চেঞ্জ করা উচিত। কিন্তু ঘটনা হলো এত ঘন ঘন তো বাইক চেঞ্জ করলে ভাই পোষাবে না, কেমনে পোষাবে?
আর তাও করতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আর্থিক সংকটে পড়া যায়, শেষ পর্যন্ত দেখা যায় একটা বাইক যে দামে কেনা হয় ওই দামে তো আর বিক্রি হয় না, অবশ্যই সেটা লসে বিক্রি করতে হয়। আবার নতুন একটা বাইক কিনতে গেলে ওর সাথে টাকা যুক্ত করতে হয়। আর এই সেগমেন্টে এখন যেহেতু উঠে আসছি, মানে লিকুইড কুল ইঞ্জিনে উঠে আসছি, আর আমি নিচের দিকে যেতে যাচ্ছি না, একদম বিপদে না পড়লে যেতে যাচ্ছি না, কারণ অলরেডি আপনারা জানেন স্কুটার ব্যবহার করছি, 110cc ব্যবহার করছি, 125cc ব্যবহার করছি, তারপরে হচ্ছে 150cc ব্যবহার করছি, এখন 155তে আসছি বা 160-65 সেগমেন্টে আসছি। এটা 155cc ইঞ্জিন হলে ওটাকে 160-65cc সেগমেন্টের সমস্ত ইঞ্জিনের সাথে কম্পেয়ার করা হয়। তো দেখা যায় যে ওই বাইকগুলো থেকে উঠতে 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 এখন এই পর্যায়ে আসছি। এখন আর আমি যাচ্ছি না যে নিচের দিকে যাইতে, কারণ নিচের দিকের বাইকগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, ছোটোখাটো বাইক নিয়ে আমার প্রায় 700-এর মতো ভিডিও আছে। তো এখন যত প্রিমিয়াম বাইকগুলো আছে সেগুলো নিয়েও কিছু ভিডিও করতে চাই, পাশাপাশি কমিউটার সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলো নিয়েও কাজ করতে চাই, কিন্তু ব্যক্তিগতভাবে ইউজের জন্য আর একদম ছোটো সিসিতে যেতে চাচ্ছি না। আর এর বাইরে এই বাইকগুলোর ভিতরে আমার পছন্দ হচ্ছে নেকেড বাইকগুলো, মানে আমার কিটালা বাইক যেগুলো একদম নুয়ে চালাইতে হয়, শুয়ে চালাইতে হয়, এগুলো খুব একটা পছন্দ না। সেই নেকেডের ভিতরে XSR, এক্সমোশন, সুজুকি ব্যান্ডিট, এই গাড়িগুলো যেগুলো আসলে ব্র্যান্ড ভ্যালু আছে, এই গাড়িগুলো আমার খুব পছন্দ। কিন্তু কথা হচ্ছে যেমন XSR, এইটার যে স্পেয়ার পার্টসের দাম প্লাস মেনটেনেন্স অনেক এক্সপেন্সিভ, অথচ ইঞ্জিন কিন্তু সেম, এই M10 ইঞ্জিন বা ইয়ামাহা R15 ভার্সন 3 ইঞ্জিন। আবার ওদিকে আপনি এক্সমোশনে যান, এক্সমোশনে খুব দুর্দান্ত একটা বাইক, কিন্তু ভাই রে ভাই, মেনটেনেন্স কস্ট এত হাই এবং স্পেয়ার পার্টস এত এক্সপেন্সিভ, কল্পনা করার বাইরে। একটা প্রাইভেট কারের মতন মেনটেনেন্স, তার থেকেও মনে হয় বেশি ওইটায়। শুধুমাত্র হেডলাইটের দামই সম্ভবত মনে হয় 40,000 টাকা, তাহলে বুঝেন কীরকম দাম ওই জিনিসপত্রের। তো যার কারণে হচ্ছে এইসব বাইক আসলে যারা রেগুলার বাইক ইউজ করে তাদের জন্য না। রেগুলার ইউজ করতে বলতে আপনি সব পারপাসে বাইক ব্যবহার করেন, যেমন আমার ঘোরা ফেরা, ছোটোখাটো কাজ, বড় ধরনের কাজ। এক কথা, আমি বাসা থেকে বের হইলেই আমার বাইক, আমি বাইক ছাড়া কোথাও মুভমেন্ট করি না, আর বাইক ছাড়া কোনো কাজও করি না, এমনকি কোনো গণপরিবহনেও চড়ি না। তো আমার জন্য তো এটা পোষাবে না, কারণ আমি যত বাইক চালাবো তত আমার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হতেই থাকবে, স্বাভাবিক ব্যাপার। যেমন এটার পিছনে অলরেডি কত টাকা যে খরচ করে ফেলছি, টায়ার অলরেডি চেঞ্জ করা লাগছে আমার, এদিকে তারপর হচ্ছে ব্রেক, শু, সামনের পিছনে দুইবার করে চেঞ্জ করছি, চেন স্পকেট সেট একবার চেঞ্জ করছি, আবার চেঞ্জ করার সময় চলে আসছে। এই কারণগুলো কি? কারণগুলো হচ্ছে প্রচুর ট্যুর করি বা প্রচুর ঘোরাঘুরি করি, তো তারপর আমার গায়ে লাগতেছে না, কারণ আমার মেনটেন্যান্স কস্টটা আমি পোষাইতে পারতেছি। তো এটা হচ্ছে আমার MT চালানোর সুবিধা, বাট তাও তো বেশি দিন চালাবো না। এখন নাম যেহেতু ট্রান্সফার করছি আমার নামে, সাধারণত ব্লগাররা বাইক কিনলে সহজে নাম ট্রান্সফার করে না, আপনারা জানেন কি না, কারণ ওই বাইকটা হচ্ছে কিছুদিন পরে আবার বিক্রি করে দেয়। তো দেখা যায় এতগুলো টাকা খরচ করে নাম ট্রান্সফার করে আবার 2 দিন পরে আবার বিক্রি, আবার দৌড়াদৌড়ি BRT-তে। তার কারণে একবার দৌড়াদৌড়ি করাই ভালো, যার কারণে হচ্ছে সহজে কেউ নাম ট্রান্সফার করে না। বাট আমার হচ্ছে এই নাম ট্রান্সফার আমি যেহেতু করে ফেলছি, সেহেতু আরেকটু দীর্ঘদিন চালানোর ইচ্ছা আছে। এখন জানি না তার ভিতরে অন্য কোনো মত ঘুরে যায় কিনা, বাট আপাতত ইচ্ছা আছে যেটা আরও কিছুদিন চালাই। প্রথম টার্গেট নিয়েছিলাম যে 1 লাখ কিলোমিটার চালাবো, তো পরে টার্গেটে নিয়ে আসছি যে না 1 লাখ না, এটা চালাবো হচ্ছে 10,000 কিলোমিটার। এখন আবার চিন্তা করতেছি 30,000 কিলোমিটার পর ছেড়ে দিব। তো সেই চিন্তা করলে দেখা যায় 30,000 কিলোমিটার তো অলরেডি হয়েই যাবে, কারণ অলরেডি আমার 20,000 কিলোমিটারের কাছাকাছি। তো 30,000 হইতে আর বেশি না, 5টা ট্যুর মারলেই আমার 30,000 হয়ে যাবে, কারণ আমার একটা ট্যুরে ওরকম 2,000 কিলোমিটারের মতো কমপ্লিট করে আসি। তো 5টা ট্যুরে যদি আমি আর 10,000 কিলোমিটার চালাই তাহলে 30 হয়ে যাবে, তো সেটা বেশি দিন না, যার কারণে মনে হয় 50 পর্যন্ত এটা চালাবো। এখন দেখি কি আছে কপালে, কত দূর টেনে নিয়ে যাওয়া যায়। তো XSR-এর কথা বলতে বলতে হঠাৎ করে XSR খুব চালাইতে ইচ্ছা করলো, তো এক কাছের বড় ভাই আছে, ওনার বাইকটা নিয়ে আসলাম। এই বাইকটা একদম নতুন, ইন্দোনেশিয়া, 2525 কিলোমিটার চালাইছে এই বাইকটা। উনি এই বাইকটা সেল করে ফেলবে, তো আমি একবার এই বাইকটা নিতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম MT আর XSR অলমোস্ট কাছাকাছি, যদিও দুইটা 2 সেগমেন্টের বাইক, কিন্তু ইঞ্জিন, পাওয়ার, ফিল সব কিছু একরকম। তো যার কারণে আর আগাইলাম না। এই বাইকটা উনি ভালোই, নতুন বাইক, কিন্তু বিক্রি করতেছে খুবই কমে, 4,20,000 টাকা মনে হয় বিক্রি করবে। এখন একদম নতুন বাইক তো, এর জন্য হচ্ছে আবার নাম্বার করা আছে, ট্যাক্স টোকেন সব কিছু আপডেট করা, ঢাকা মেট্রো ল, দেখতেই পাচ্ছেন একদম নতুন, একটা স্ক্র্যাচ পর্যন্ত নাই বাইকটাতে। তো এই হচ্ছে অবস্থা, যার কারণে এটা নিয়ে একটু বের হইলাম। উনি বেশি একটা চালায় না, বিক্রি করে দিতে চাচ্ছে। আগ্রহ থাকলে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দিব উনি ভাইয়ের, যদি কারো কেনার আগ্রহ থাকে তাহলে আপনারা হয়তো যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। যাই হোক, এটা একটু চালাইছি, ঢাকা সিটির ভিতরে চালাইতে মজাই লাগে। এই MT, XSR, ব্যান্ডিট সবকটাই আমার কাছে এত ভালো লাগে, এক্সমোশন, মানে এই গাড়িগুলোর এত সুন্দর কন্ট্রোলিং, মানে অবাক লাগে, আর খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, আর মনে হচ্ছে যে আসলেই বাইক আমার কথা শুনতেছে।
অন্য বাইক চালাইলে একটা ভয় লাগে যে আসলে ব্রেকে থামবে কি না বা কী বিষয়, কিন্তু এই বাইকগুলা, এই নেকেড বাইকগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো একদম আমি যা বলবো তাই শুনবে এবং অক্ষরে অক্ষরে পালন করবে। আলাদা একটা ফিল চলে আসে এই বাইকগুলো চালাইতে গেলে, মানে আলাদা একটা আত্মবিশ্বাস চলে আসে, যারে কোনো ব্যাপারই না। সব থেকে বড় সত্য কি জানেন, এই বাইকগুলো না রাত চালানো যায়, মানে আপনি জ্যামের ভিতরে একদম কাটাই কোটাই বের হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আসল সত্য কথা, যার কারণে আসলে ঢাকায় যারা চলতেছে আর কি তাদের জন্য এটা খুব মজার একটা বাইক। এইটা না, মানে নেকেড এক্সেল বাইকগুলো খুব মজার বাইক, খুব স্মুথলি ছোট্ট একটু ফাঁকা পাইলে সেখান থেকে বের হয়ে যাওয়া যায়। এই হচ্ছে আসল ঘটনা। যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি, বাই বাই।